এক্স অ্যাকাউন্ট হ্যাক করা নিয়ে ব্যবসা করার চেষ্টা করছে একটি দল। কিশোরগঞ্জে জনসভায় জামাত আমির, ভোটে বিশৃঙ্খলা হলে শক্তভাবে প্রতিহতের হুঁশিয়ারি। 2 দশকের বেশি সময় পর কাল দক্ষিণবঙ্গে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বেলস পার্ক মাঠে যোগ দেবেন জনসভায়, ফরিদপুরেও অংশ নেবেন সমাবেশে। নির্বাচনে সহিংসতা ঠেকাতে তৎপর আইনশৃঙ্খলা বাহিনী। ইতিহাসের সবচেয়ে সুষ্ঠু ভোট করার ঘোষণা স্বরাষ্ট্র উপদেষ্টার। খুলনায় আনসারদের নির্বাচনী প্রস্তুতি। নির্বাচন ঘিরে তৎপর অস্ত্র কারবারিরা। আসছে ভারত, পাকিস্তান ও মিয়ানমার থেকে। যারা নাশকতা করতে চায় তারাই মূল গ্রাহক। নগদ টাকার পরিবর্তে বেচাকেনা হয় পণ্যের মাধ্যমে। এবং আজ পবিত্র শবে বরাত। ভাগ্য রজনীতে ইবাদতবন্দিগিতে মশগুল থাকবেন মুসল্লিরা। আতশবাজি ও অতিরিক্ত আলোকসজ্জা থেকে বিরত থাকার পরামর্শ। সময় সংবাদের সঙ্গে আছে আমি ইমদাদুল হক। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স অ্যাকাউন্ট হ্যাক নিয়ে একটি দল ব্যবসা করছে বলে অভিযোগ করেছেন জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। সকালে কিশোরগঞ্জের কটিয়াদি সরকারি কলেজ মাঠে সমাবেশে তিনি আরও বলেন, তার আইডি হ্যাক করে নোংরা বার্তা দেওয়া হয়েছে। এর পেছনে জড়িতদের এরই মধ্যে শনাক্ত করেছে দলের আইটি বিভাগ। জামায়াত আমির বলেন, এবার ভোটে হাত দিতে পারবে না কোনো দুর্বৃত্ত। কেউ বিশৃঙ্খলা করার চেষ্টা করলে শক্তভাবে প্রতিহত করা হবে। এ সময় প্রশাসনকে নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের আহ্বান জানান ডক্টর শফিকুর রহমান। আমার টুইটার, যেটাকে এখন এক্স বলে, সেই এক্স আইডি হ্যাক করে অত্যন্ত নোংরা মেসেজ সেখান থেকে দেওয়া হয়েছে। আমাদের আইটি টিম, সাইবার টিম খুব দ্রুত সেটাকে রিকভারি করে ব্যবস্থা নিয়েছে এবং পেয়েও গেছে যে কোন জায়গা থেকে কারাই কাজ করেছে। যদি কারো চরিত্র হননের জন্য উদ্দেশ্য প্রণোদিতভাবে কিছু করেন, তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস অনুযায়ী ওই পাওনাটা সমঝে নেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে। ময়মনসিংহ সার্কিট হাউস মাঠে নির্বাচনী জনসভায় অংশ নেবেন জামায়াত আমির ডক্টর শফিকুর রহমান। এই মুহূর্তে জনসভা স্থলে আছেন সহকর্মী ওবায়দুল হক। সরাসরি যাব তার কাছে। হিসেবে বাংলাদেশের বিভিন্ন জেলায় সফর করছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। সেই প্রচারণার অংশ হিসেবে ময়মনসিংহে আজকে আসছেন জামায়াত আমির। ময়মনসিংহ নগরের ঐতিহাসিক সার্কিট হাউস মাঠে তিনি আজকে এই নির্বাচনী জনসভায় ময়মনসিংহ জামায়াত এবং 11 দলীয় নির্বাচনী ঐক্যের নির্বাচনী জনসভায় তিনি কিছুক্ষণের মধ্যেই মঞ্চে এসে উপস্থিত হবেন। কিছুক্ষণ আগে তিনি কিশোরগঞ্জে বক্তব্য রেখেছেন। এই মুহূর্তে কিন্তু সার্কিট হাউস মাঠে নেতাকর্মীদের ঢল নেমেছে। এখানে পুরুষের পাশাপাশি যে যারা মহিলা জামায়াতের মহিলা শাখার নেতৃবৃন্দ কর্মীরাও কিন্তু এখানে উপস্থিত হয়েছেন। এখানে স্থানীয় নেতৃবৃন্দের পাশাপাশি ময়মনসিংহের 11টি আসনে এই 11 দলীয় নির্বাচনী ঐক্যের যে যারা প্রার্থী রয়েছে তারা এখানে বক্তব্য রাখছেন এবং কিছুক্ষণের মধ্যে জামায়াত আমির এখানে এসে যে বিষয়টি তারা নেতাকর্মীরা বলেছেন যে ময়মনসিংহের বিভিন্ন সমস্যা, সংকট এবং সম্ভাবনা নিয়ে তারা জামায়াত আমিরের কাছে উপস্থাপন করবেন এবং জামায়াত আমির ময়মনসিংহের সাধারণ মানুষের জন্য কি বার্তা দিবেন সেটি শোনার জন্যই কিন্তু নেতাকর্মীরা অধীর আগ্রহ অপেক্ষা করছে। এবং এই ময়মনসিংহের এই জনসভায় নিরাপত্তার জন্য কিন্তু সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তো এই ছিল ময়মনসিংহ থেকে আমার কাছে জনসভার সবশেষ খবরাখবর। ময়মনসিংহ থেকে সহকর্মী ওবায়দুল হক। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণায় অংশ নিতে আগামীকাল বরিশাল এবং ফরিদপুর সফরে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তার আগমনে দক্ষিণাঞ্চলে এখন উৎসবের আমেজ। দলের পক্ষ থেকে জানানো হয়েছে, হেলিকপ্টারে বেলা 11টায় ঢাকা থেকে রওনা হবেন বিএনপি চেয়ারম্যান। দুপুর 12টায় বরিশালের বেলস পার্ক ময়দানে জনসভায় অংশ নিয়ে নির্বাচনের রূপরেখা তুলে ধরার পাশাপাশি ভাষণ দেবেন তিনি। দীর্ঘ 20 বছর পর বরিশালের মাটিতে পা রাখতে যাওয়ায় তারেক রহমানকে বরণে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। সমাবেশ সফল করতে সব রকমের প্রস্তুতি নিয়েছেন দলের নেতাকর্মীরা। এরপর বিকেলে ফরিদপুরের সরকারি রাজেন্দ্র কলেজ মাঠে জনসভায় অংশ নেবেন তারেক রহমান।
কাল বরিশালে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এই বিষয়ে বিস্তারিত জানতে জনসভাস্থল পেলস পার্ক ময়দানে আছেন সহকর্মী অপূর্ব অপু। সরাসরি যাব তার কাছে। অপু, আগামীকাল বুধবার বরিশালে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান আসতে যাচ্ছেন। তার দীর্ঘ 2 দশক পর বরিশালে আসাকে কেন্দ্র করে এই আগমনকে ঘিরে বিএনপি নেতাকর্মীদের মাঝে একটা উৎসবের রেশ বইছে। বরিশাল বিভাগ জুড়েই 6 জেলা, বিশেষ করে বরিশাল যে 6টি আসন রয়েছে, 6 আসন এবং বরিশাল বিভাগের 21 আসন থেকে বিএনপি নেতাকর্মীরা এই বেলস পার্ক মাঠে আসবে। যে ছবিটি দেখছেন এটি হচ্ছে বরিশালের ঐতিহাসিক বেলস পার্ক মাঠ। এই মাঠেই আগামীকালকে বিএনপির ঐতিহাসিক জনসভা হবে বলে জানানো হয়েছে এবং সেই জনসভাকে ঘিরে এখন শেষ প্রস্তুতিটি চলছে। মঞ্চসজ্জা, মঞ্চের আশপাশে ঘিরে নিরাপত্তা বলয় তৈরি করা এবং সব ধরনের প্রস্তুতি সম্পূর্ণ করার কথা জানিয়েছেন এখানকার বিএনপি নেতাকর্মীরা। তারা বলছেন যে তারেক রহমানের আগমনকে ঘিরে তারা নতুনভাবে জেগে উঠেছে, কেননা দীর্ঘ 20 বছর পর তিনি বরিশালে আসছেন। আগামীকালকে, এর আগে 2005 সালে তিনি এসেছিলেন তৃণমূলের সম্মেলনে, সেটি বরিশাল স্টেডিয়ামে হয়েছিল। দীর্ঘ বছর পর এক নজর কাছ থেকে বহু মানুষ আসবেন তারেক রহমানকে দেখতে। বিএনপির সিনিয়র নেতারা বলছেন এরই মধ্যে তারা সব ধরনের প্রস্তুতি প্রায় সম্পূর্ণ করে ফেলেছেন। বাকি যতটুকু যা আছে সেটি আজকে বিকেলের মধ্যে বা রাতের মধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়ে যাবে এবং বরিশাল বিভাগের 6 জেলা 21 আসন থেকে লাখো মানুষের সমাগম হবে বলে তারা ধারণা করছেন এবং এই বিএনপির জনসভাকে ঘিরে তারা বলছেন যে তাদের মাঝে একটা আনন্দ উৎসব রেশ বইছে এবং সেই সাথে সাথে আগামীকালকে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্যকে ঘিরে তারা অপেক্ষা করছেন কি বার্তা দেয়। সেই বার্তা নিয়ে আগামীতে দক্ষিণ অঞ্চলের তৃণমূলের রাজনীতি, বিএনপির সব কিছু তৈরি করবে। আগামী সুখী সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণ করতে একাট্টা হয়ে বিএনপি নেতাকর্মীরা কাজ করবেন বলে জানিয়েছেন। আমার কাছে আপাতত আগামীকালকে যে জনসভা সেখান থেকে হবে তার প্রস্তুতির সবশেষ এতটুকুই খবর ছিল। বরিশাল থেকে সহকর্মী অপূর্ব অপু। একটি শক্তি পুরনো কায়দায় নির্বাচন বানচালের চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন এনসিপির আহ্বায়ক ও ঢাকা 11 আসনে 11 দলীয় ঐক্যের প্রার্থী নাহিদ ইসলাম। তবে প্রশাসন সক্রিয় থাকলে ভোট বানচালের চেষ্টা সফল হবে না বলে মন্তব্য করেন তিনি। সকালে রাজধানীর মধ্য বাড্ডা এলাকায় নির্বাচনী প্রচারণা ও গণসংযোগে অংশ নিয়ে নাহিদ ইসলাম আরও বলেন, ঢাকা 11 বিএনপি প্রার্থীর দ্বৈত নাগরিকত্ব থাকায় তার নির্বাচন করার বৈধতা নেই। বারো তারিখে একটা শক্তি চাবে যারা মনে করছে যে জনগণের সমর্থন তাদের সাথে নেই, যারা ফ্যাসিস্টদেরকে পুনর্বাসনের নীতি নিয়েছে, তারা চেষ্টা করবে যে নির্বাচনটাকে পুরনো কায়দায় করার, নির্বাচন কেন্দ্র দখল করার বা নির্বাচনকে প্রভাবিত করার, নানাভাবে জোচ্চরিত করার এই ধরনের চেষ্টা থাকবে। যদি প্রশাসন নিরপেক্ষ থাকে তাহলে তারা সফল হবে না। দেশের বাইরেও জমে উঠেছে নির্বাচনী প্রচারণা। এই মুহূর্তে রাজশাহীতে আছেন সহকর্মী মওদুদ রানা এবং বগুড়ায় আছেন আব্দুল আওয়াল। শুরুতেই যাচ্ছে রাজশাহীতে মওদুদ রানার কাছে। শত শত নেতাকর্মীদের স্লোগানে মুখরিত রাজশাহী 2 সদর আসন। এই মুহূর্তে আমরা রয়েছি রাজশাহীর 24 নম্বর ওয়ার্ডে এবং সেখানে বিএনপির যিনি প্রার্থী রয়েছেন মিজানুর রহমান মিনু, তিনি প্রচারণা চালাচ্ছেন। আমরা যেটি দেখছি যে তার আগে পরে বেশ কয়েকটি গ্রুপ রয়েছে, তাদের নেতাকর্মীরা স্লোগানে মাতিয়ে তুলছেন এবং মিজানুর রহমান মিনু তিনি রয়েছেন, তিনি লিফলেট বিতরণ করছেন, তার নেতাকর্মীরা লিফলেট বিতরণ করছেন। সব মিলিয়ে একটি উৎসবের আমেজ। আমরা যেটি দেখেছি সকালে শাহমখদুম যে কলেজ রয়েছে সেখান থেকে তিনি দিনের প্রচারণা শুরু করেন এবং তিনি শাহমখদুমের পর শাহমখদুম এবং ওর আশেপাশে যে এলাকাগুলো রয়েছে পঞ্চবটি থেকে শুরু করে টিকাপাড়া হয়ে এখন 24 নম্বর ওয়ার্ডে প্রচারণা করছেন এবং তার যে প্রচারণা তাতে হাজারো নেতাকর্মী অংশ নিচ্ছেন। এই মুহূর্তে যে সড়কটি রয়েছে সেই সড়ক ধরে তারা এগুচ্ছেন এবং আমরা যেটি দেখেছি বিভিন্ন অলিগলি রয়েছে, সেই অলিগলির মধ্যে নেতাকর্মীরা যাচ্ছেন এবং তাদের যে লিফলেট সেটি বিতরণ করছেন এবং একই সাথে এই নগরীর আগামী দিনের যে উন্নয়ন এবং সেটির তো কথা বলছেন মিজানুর রহমান মিনু এবং ভোটাররা যখন মিনু ভাইকে খুব কাছে পাচ্ছে তখন তাদের যে প্রত্যাশা সেই প্রত্যাশার কথা কিন্তু তুলে ধরছেন এবং মিজানুর রহমান মিনু সেই প্রত্যাশার কথা বলছেন এবং আমরা যেটি দেখছি যে পুরো নগরী জুড়ে কিন্তু ভোটের যে আমেজ সেই আমেজটি রয়েছে এবং বিএনপির নেতাকর্মীরা প্রত্যেক দিন 2টি করে ওয়ার্ডে তাদের প্রচারণা চালাচ্ছেন এবং এখন পর্যন্ত কোনো ধরনের আচরণবিধি লঙ্ঘিত হয়নি এবং তারা যেটি বলছেন যে এই 24 নম্বর ওয়ার্ডে তারা সারাদিন ব্যাপী প্রচারণা চালাবেন এবং নির্বাচনের প্রচারণার খবর আমরা এখন জানবো বগুড়ায়।
সেটি জানাবেন আমাদের সহকর্মী আব্দুল আওয়াল। বগুড়া ৬ সদর আসনে জামায়াতে ইসলামী যিনি মনোনীত প্রার্থী রয়েছেন অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল আজকে বগুড়া শহরের যে মাটিডালি বাজার রয়েছে সেই মাটিডালি বাজার এলাকা থেকে কিন্তু জামায়াতের যারা মহিলা নেতা নেত্রী রয়েছেন তাদেরকে নিয়ে একটি বিশাল নির্বাচনী যে মিছিল রয়েছে সেটি কিন্তু শুরু করেছেন এবং সেই যে নির্বাচনী মিছিলটি রয়েছে সেই মিছিল এখন বগুড়া শহরের নামাজগড় এলাকা হয়ে কিন্তু উপশহর এলাকা দিকে এগিয়ে যাচ্ছেন এবং সেই মিছিলে কিন্তু জামায়াতে ইসলামী যিনি মনোনীত প্রার্থী রয়েছেন অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল তিনি সহ কিন্তু বগুড়ায় জামাতের যারা শীর্ষ পর্যায়ে নেতৃবৃন্দ আছেন তারা কিন্তু এই মিছিলে উপস্থিত আছেন এবং আমরা দেখেছি যে মহিলা জামাতের শত শত নেতাকর্মী কিন্তু আজকের আসলে এই যে মিছিল রয়েছে সেই মিছিলে কিন্তু আসলে অংশগ্রহণ করেছেন এবং যার সংখ্যা প্রায় হাজারের কাছাকাছি সহজ করে বলতে চাই এবং এ নিয়ে কিন্তু আজকে বগুড়ায় তৃতীয় দিনের মতো জামাতের যারা মহিলা নেতা কর্মী রয়েছেন তাদেরকে নিয়ে কিন্তু আসলে বগুড়া ৬ সদর আসনে যিনি প্রার্থী আছেন জামাত ইসলামের মনোনীত তিনি কিন্তু মিছিল বের করেছেন এবং তারা কিন্তু দাঁড়িপাল্লার প্রতীক এবং নিয়ে তাদের যে দলীয় নির্বাচনী যে মার্কা আছে তার জন্য ভোট চাচ্ছেন স্লোগান দিচ্ছেন এবং যে গণভোটে সংস্কারের জন্য যে হা ভোটের পক্ষে রয়েছে তা নিয়ে কিন্তু জামাতের যেখানে আজকের যে প্রচারণা মিছিল হা ভোটের পক্ষে কিন্তু তাদের স্লোগানে বলা হচ্ছে। তো বগুড়ায় যে জামাত ইসলামের প্রার্থী নির্বাচনী প্রচারণা নিয়ে এই ছিল আমার কাছে সর্বশেষ। নির্বাচনী প্রচারণার খবর আমরা জানছিলাম, আমাদের সহকর্মীরা যোগ দিয়েছিলেন বগুড়া থেকে সহকর্মী আব্দুল আওয়াল এবং এর আগে রাজশাহী থেকে যোগ দিয়েছিলেন মওদুদ রানা। ঠাকুরগাঁও ১ আসনের নির্বাচনী প্রচারে বক্তব্য রাখছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সরাসরি তার বক্তব্যে যাচ্ছে। বড় হয়ে গেছে তো হচ্ছে ডাটা প্রসেসিং বলে এটাকে। যারা কম্পিউটার চালাতে জানে, কম্পিউটার শেখে, তাহলে ডাটা এন্ট্রি করে তারা মাসে ২-৩ লাখ টাকা চোখ বন্ধ করে আয়। এটা যদি আমরা এখানে প্রশিক্ষণ দিয়ে আমাদের ছেলে মেয়েদেরকে ওই কাজ করাতে পারি তাহলে কিন্তু আমরা এখানে অনেক বেশি আয় করতে সক্ষম। এটা গেল ২ নম্বর। ৩ নম্বর, আমাদের এখানে খুব চাহিদা আপনার যেখানে একটা ইউনিভার্সিটি হোক, এখানে একটা মেডিকেল কলেজ হোক, তাই না? আরেকটা আছে বিমানবন্দরটা চালু। এই সবগুলোই করা সম্ভব হবে যদি আমরা সরকার গঠন করতে পারি। সরকার গঠন করতে না পারলে কোনোটাই করতে পারবো না, তাই না? তাহলে কি আমরা চেষ্টা করব সবাই। আর আমাদের নেতা যেন তারেক রহমান সংযুক্তি বিচ্ছিন্ন হওয়ায় আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। আমরা সরাসরি ঠাকুরগাঁওয়ে ছিলাম, ঠাকুরগাঁওয়ের বক্তব্য দিচ্ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সংবাদে আরও থাকছে। নিউ বোরিং কন্টেইনার টার্মিনাল বিদেশি প্রতিষ্ঠানের কাছে ইজারার প্রতিবাদে এবার সড়ক অবরোধ। চতুর্থ দিনে ২৪ ঘন্টার কর্মবিরতিতে শ্রমিকরা অচল চট্টগ্রাম বন্দর। সহিংসতা কিংবা লুট হওয়া অস্ত্র উদ্ধার না হলে নির্বাচনে কোনো চ্যালেঞ্জ তৈরি হবে না। পাশাপাশি অতীতের যে কোনো বারের চেয়ে এবারের ভোট সুষ্ঠু ও উৎসব মুখর হবে বলে দাবি করেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে রাজধানীর আগারগাঁওয়ে কোস্ট গার্ডের ৪০ সদস্যকে কৃতিত্বপূর্ণ কাজের স্বীকৃতি হিসেবে পদক প্রদান অনুষ্ঠান শেষে এ দাবি করেন তিনি। এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, সহিংসতা রোধে তৎপর রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী, তবে তুচ্ছ কারণে সহিংসতায় জড়াচ্ছেন অনেক প্রার্থী ও তাদের সমর্থকরা। সহিংসতা এড়াতে তাদের আরও শান্ত থাকার আহ্বান জানান উপদেষ্টা। এর আগে লিখিত বক্তব্যে কোস্ট গার্ড সদস্যদের নির্বাচনে নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের নির্দেশ দেন জাহাঙ্গীর আলম চৌধুরী। আইন শৃঙ্খলা বাহিনী তো আপনারা দেখছেন যে অলরেডি মাঠে চলে গেছে এবং থিংস আর কন্ট্রোল। এক্ষেত্রে আপনাদেরও সাহায্য সহযোগিতার দরকার। জনগণকে একটু ধৈর্য ধারণ করতে হবে এবং সচেতন হইতে হবে। অন্যান্য যে কোনো বারের তুলনায় এখনকার পরিস্থিতি অনেক ভালো। সব দিক দিয়ে আপনার সবাই মোটামুটি কিন্তু এখন নির্বাচনমুখী। এখন আপনারা যদি আপনাদের আগের নির্বাচনগুলি দেখেন ওর সাথে যদি তুলনা করেন, আমি বলবো যে এখন পরিস্থিতি আল্লাহ দিলে আগের থেকে অনেক ভালো। নির্বাচন খুব সুস্থভাবে হয়ে যাবে, শান্তিপূর্ণভাবে হয়ে যাবে এবং একটি উৎসব মুখর হবে। রাজধানীর গুলশানে ব্রিফিং করছেন বিএনপি নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহাদি আমিন, সরাসরি যাচ্ছে সেখানে। বাংলাদেশ বিনির্মাণ করতে পারবো।
আফটিয়ার এই সংবাদ সম্মেলনে আপনারা উপস্থিত হয়েছেন, ধৈর্য ধরে আমার কথা শুনেছেন, সেই জন্য অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। চট্টগ্রামে আমাদের আমির বক্তব্য বলেছেন যে স্বাধীনতা ঘোষণা দিয়ে উনি বলেছেন যে উনি হাত ধরে নিয়ে গিয়েছেন মানে আমরা গতকালকে দেখেছি জামাতের আমির চট্টগ্রামে একটা সমাবেশে বলেছিলেন যে কর্নেল অলি আহমেদ সবার আগে উই রিভোল্ট বলে চিৎকার করে উঠেছিলেন। দেখুন, মুক্তিযুদ্ধের ইতিহাস তো একটা মীমাংসিত বিষয়, সারা বাংলাদেশের প্রতিটি মানুষ জানেন যেটি সত্য, যেটি সঠিক। ফ্যাসিবাদী বয়ানে মুক্তিযুদ্ধের ইতিহাসকে বিকৃত করা, এই দায়িত্ব কেন একটি রাজনৈতিক দল নিচ্ছে সেটি ওনাদেরকে প্রশ্ন করলেই ভালো। আমরা সবাই জানি যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতার ঘোষক ছিলেন, সবার আগে তিনি উই রিভোল্ট বলেছিলেন অন্যান্য সেনানীদেরকে সাথে নিয়ে। সুতরাং ইতিহাসের যেটি অনিবার্য সত্য সেটিকে সবার ধারণ করা উচিত। বিশেষভাবে যে রাজনৈতিক দল মহান স্বাধীনতা যুদ্ধে ভিন্ন অবস্থানে ছিল, বাংলাদেশের স্বাধীনতার বিপক্ষে অবস্থান নিয়েছিল, এবং যে দলের অনেকেই অনেক শহীদের রক্ত এবং আমাদের মা বোনদের সম্ভ্রমহানির সাথে জড়িত ছিলেন, সেই দলের যিনি নেতা, তিনি যদি নিজেই ইতিহাস বিকৃতিতে কোনো বয়ান তৈরি করতে চান, দেশের মানুষ তাতে স্বাভাবিকভাবেই স্তব্ধ। আমরা মর্মাহত এবং বিশ্বাস করি যা সত্য, যা সঠিক, যা ন্যায়সঙ্গত সেটি দেশের মানুষের সামনে নির্মমভাবে উপস্থাপন করতে হবে। এবং সরাসরি ছিলাম গুলশানে। ব্রিফিং করছেন বিএনপি নির্বাচনী পরিচালনা কমিটির মুখপাত্র মাহাদি আমিন। তার বক্তব্য পুরোটা দেখতে ভিজিট করুন সময় টিভির ফেসবুক পেজে। সময় সংবাদে আরও থাকছে। অবশেষে বাণিজ্য চুক্তিতে রাজি নয়াদিল্লি ওয়াশিংটন। ভারতীয় পণ্যের শুল্ক কমিয়ে 18% ধার্য। ট্রাম্পের প্রতি কৃতজ্ঞতা মোদির। এবার বাণিজ্যের সংবাদ। রমজান সামনে রেখে এবার গত অর্থ বছরের তুলনায় 1,500 কোটি টাকা মূল্যের 3 লাখ মেট্রিক টন পণ্য বেশি আমদানি করেছে বাংলাদেশ। কিন্তু ভোক্তা পর্যায়ে দাম বাড়াতে লাইটারের জাহাজে করে সাগরে পণ্য মজুত সহ নানা কারসাজির অভিযোগ উঠেছে। শেখাওয়াত টিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। চট্টগ্রাম কাস্টমস হাউসের সর্বশেষ তথ্য অনুযায়ী চলতি অর্থবছরের জানুয়ারি পর্যন্ত 12,350 কোটি টাকা মূল্যের 9,40,000 মেট্রিক টন পাম অয়েল, 1,327 কোটি টাকা মূল্যের 2,69,000 মেট্রিক টন চিনি, 792 কোটি টাকা মূল্যের 96,000 মেট্রিক টন চিনি তৈরির কাঁচামাল, 1,700 কোটি টাকা মূল্যের 2,35,000 মেট্রিক টন ছোলা আমদানি হয়েছে বাংলাদেশে। বিগত অর্থ বছরের 7 মাসের তুলনায় চলতি অর্থ বছরের 7 মাসের হিসেবে দেখা যাচ্ছে পরিমাণের তুলনায় বেশি আমদানি হয়েছে। রমজানে ব্যাপক চাহিদার সুযোগে কৃত্রিম সংকট সৃষ্টি করতে আমদানিকারক কিছু প্রতিষ্ঠান আগে থেকে লাইটারের জাহাজে পণ্য লোড করে সাগরে ভাসিয়ে রেখে গুদাম হিসেবে ব্যবহার করছে বলে অভিযোগ উঠেছে। যেখানে আমাদের রিকোয়ারমেন্ট আছে, চাহিদা আছে 120টা জাহাজ, আমরা সেখানে 90টা জাহাজকে লাইটার দিতে পারতাম। লাইটারের জাহাজকে ভাসমান গুদাম হিসেবে ব্যবহারের প্রবণতা ঠেকাতে 3 দিনের বেশি বন্দর সীমানায় পণ্যবাহী জাহাজের অবস্থানে নিষেধাজ্ঞা জারি করেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। আমরা ইতিমধ্যেই এই ধরনের অবৈধ যারা মজুদারি করেন তাদেরকে লাল কার্ড শো করেছি। রমজানে যেগুলোর চাহিদা পিকে উঠে যায় সেই জিনিসগুলোর যাতে সরবরাহ ঘাটতি না হয় সেটা সরকারের উচ্চমহল থেকে এই নির্দেশনা দেওয়া হয়েছে যে গুদাম হিসেবে ব্যবহার না করে তারা যাতে দ্রুত সরবরাহ করে। কৃত্রিম সংকট সৃষ্টির মাধ্যমে পণ্যের দাম বাড়াতে জাহাজগুলো নিজেদের সুবিধাজনক স্থানে দাঁড়িয়ে থাকে। ফেরদৌসলিপি, সময় সংবাদ, চট্টগ্রাম। জুলাই আগস্ট আন্দোলনে মানবতা বিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য কামরুল ইসলাম ও ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেছে প্রসিকিউশন। এছাড়া 2016 সালে জঙ্গি নাটক সাজিয়ে গাজীপুরের পাতারটেকে 7 জনকে হত্যার ঘটনায় 10 জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ জমা দিয়েছে প্রসিকিউশন। টিএফআইসেলে গুম ও নির্যাতনের মামলায় দ্বিতীয় সাক্ষীকে জেরা করবে আসামি পক্ষ। রামপুরায় কার্নিশে ঝুলে থাকা যুবককে গুলি এবং আরও 2 জনকে হত্যার মামলায় আসামি পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন আজ। জাসদ সভাপতি হাসানুল হক ইনুর বিরুদ্ধে আজ ট্রাইব্যুনাল 2-এ সাক্ষ্য গ্রহণ হওয়ার কথা রয়েছে।
চট্টগ্রামের নিউ বোরিং টার্মিনাল বিদেশিদের কাছে ইজারার সিদ্ধান্তের প্রতিবাদ ও আন্দোলনরত শ্রমিক নেতাদের বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে কর্মবিরতি পালন করছেন বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ। একই দাবিতে সকালে টোল প্লাজায় এলাকায় সড়ক অবরোধ করে চট্টগ্রাম শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ। চতুর্থ দিনের কর্মবিরতিতে অনেকটা অচলাবস্থা তৈরি হয়েছে বন্দরে, ব্যাহত হচ্ছে পণ্য পরিবহন, এতে তৈরি হচ্ছে কন্টেইনার জট, ক্ষতিগ্রস্ত হচ্ছেন ব্যবসায়ীরা। নিষেধাজ্ঞা অমান্য করে বন্দর কার্যক্রমে অস্থিরতার দায়ে 16 শ্রমিককে পানগাঁও বন্দরে বদলি করেছে কর্তৃপক্ষ। এছাড়া সভা সমাবেশ ঠেকাতে বন্দর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ময়মনসিংহে নির্বাচনী জনসভায় বক্তব্য রাখছেন জামায়াত আমির ডক্টর শফিকুর রহমান। সরাসরি যাচ্ছে তার বক্তব্যে। চেষ্টা করবো ইনশাআল্লাহ, কোনো মামু খালুকে ছাড় দিয়ে কথা বলবো না। দেশের টাকা চুরি করে বিদেশে গিয়ে রাজার হালতে বসবাস করবেন, আমরা ঘুম হারাম করে দেব। ওদের শুধু সম্পদ নয়, এই চুরদেরকে দেশেও ফিরিয়ে আনা হবে ইনশাআল্লাহ। এনে তাদেরকে বিচারের মুখোমুখি করা হবে। আশ্চর্য, এই জাতি একটা মুরগি চুরি করেছে, একটা ছাগল চুরি করেছে, এরা ধরে পিঠায় মেরেও ফেলে অনেক সময়। এগুলো আমরা সমর্থন করি না। ওই সুখে চুরে ধরেন কেন? যে পেটের কোথায় আগুন জ্বলে, আগুন নিবাইতে গিয়ে একটু হাত বাড়ায়, ওই বড় চুরদেরকে ধরেন। ওদেরকে ধরলে এই যে মানুষগুলো পেটের ক্ষুধার তাড়নায় অনেক অপরাধ করে ফেলে, তাদের অপরাধ করার দরকার হবে না। তারাও দেশের জন্য কাজ করবে। সম্মানিত ভাই ও বন্ধুগণ, ওই আগের 23 বছর আর পরের 54 বছর, এই 77 বছর আমরা দেখেছি। আপনারা কি সেই পুরোনো রাজনীতি আবার বাংলাদেশে চান? চান না আপনারা? আমাদের যুবক যুবতীরা চায় না, তরুণ তরুণীরা চায় না, এমনকি শিশুরা চায় না, আমাদের মা বোনেরাও চায় না। এই বাংলাদেশের পরিবর্তন চায়। এবারকার নির্বাচন কোন সাধারণ নির্বাচন না। এবারকার নির্বাচন জাতির কিসমত উপযুক্ত রাস্তার উপর দাঁড় করে দেওয়ার নির্বাচন। ময়মনসিংহে বক্তব্য দিচ্ছেন জামায়াত আমির। বক্তব্যের পুরো অংশ দেখতে ভিজিট করুন সময় টিভির ফেসবুক পেজে। ভারতের উপর নতুন করে শুল্ক কমানোর ঘোষণা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ফোনালাপের পর এই সিদ্ধান্ত নেন তিনি। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে জানান, ভারতের উপর আরোপ করা 50% শুল্ক কমিয়ে 18% ধার্য করা হয়েছে। একই সঙ্গে তিনি বলেন, ভারত এখন থেকে রাশিয়ার পরিবর্তে যুক্তরাষ্ট্রের থেকে তেল কিনবে। সময় সংবাদের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। এক্স অ্যাকাউন্ট হ্যাক নিয়ে ব্যবসা করার চেষ্টা করছে একটি দল। কিশোরগঞ্জে জনসভায় জামায়াত আমির। চোরাই পথে দেশে আর কোনো নির্বাচন হতে না দেয়ার ঘোষণা। 2 দশকের বেশি সময় পর কাল দক্ষিণবঙ্গে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বেলস পার্ক মাঠে যোগ দেবেন জনসভায় উচ্ছ্বসিত নেতাকর্মীরা। এবং নির্বাচনে সহিংসতা ঠেকাতে তৎপর আইন শৃঙ্খলা বাহিনী। ইতিহাসের সবচেয়ে সুষ্ঠু ভোট করার ঘোষণা স্বরাষ্ট্র উপদেষ্টার। খুলনায় আনসারদের নির্বাচনী প্রস্তুতি। এই ছিল দুপুর 12টার সময় সংবাদে। এরপর খেলার সময় সঙ্গে থাকবেন সহকর্মী সাজিদ মুস্তাহিদ। ধন্যবাদ ইমদাদ। খেলার সময় আসছে কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।